দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের বিষয় ফলন বাড়াতে এবং মাটির স্বাস্থ্য রক্ষার্থে সঠিক অনুপাতে রাসায়নিক সারের ব্যবহার। অনুষ্ঠানটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পরে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা,
প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করব ফলন বাড়াতে এবং মাটির স্বাস্থ্য রক্ষার্থে সঠিক অনুপাতে রাসায়নিক সারের ব্যবহার। এ বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। আমরা মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাসায়নিক সার। এই রাসায়নিক সারের যে ব্যবহার সে বিষয়ে আমরা একটু বিশদে আপনার থেকে জানব। শুরুতে একটু জানতে চাইব যে এই রাসায়নিক সার বলতে আমরা ঠিক কি বুঝি? রাসায়নিক সার বলতে বোঝায় যে
রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা উদ্ভিদের খাদ্যমৌল সমৃদ্ধ যে সকল অজৈব উপাদান কৃষিতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে রাসায়নিক সার। আচ্ছা, তো এই রাসায়নিক সার কৃষক বন্ধুরা ব্যবহার করেন, কিন্তু কেন করবেন? না করলে কি ক্ষতি হতে পারে? রাসায়নিক সারের মধ্যে থাকে উদ্ভিদের বিভিন্ন পুষ্টিমৌল। যখন মৃত্তিকা উৎপাদনকালে মাটির মধ্যে বিভিন্ন রকম খাদ্য উপাদানগুলো বর্তমান থাকে। বহু বছর ধরে কৃষিকার্য করার ফলে সেই মৃত্তিকা থেকে উদ্ভিদের খাদ্যমৌলগুলো ঘাটতি দেখা যায়। সেই কারণে বছর পর বছর ফলন পেতে গেলে আমাদের বাইরে থেকে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। এটি একটি মূল কারণ কেন মাটিতে আমরা রাসায়নিক সার প্রয়োগ করি। আরেকটি হচ্ছে কারণ এটি সহজলভ্য। আচ্ছা, উদ্ভিদরা সহজে এই রাসায়নিক সার থেকে খাদ্য উপাদানগুলো দ্রুত এবং বেশি পরিমাণে সংগ্রহ করতে পারে, তাই এটি ব্যবহার করা হচ্ছে। তো এটা উদ্ভিদের জন্য সহজলভ্য, হ্যাঁ, কিন্তু কৃষক বন্ধুর কাছে তো সহজলভ্য না। না, কৃষকরা এটি বাজার থেকে ক্রয় করেন, এটি সহজলভ্য, বাজারে এটি পাওয়া যায় সহজে, তাই ব্যবহার করা হয়, কিন্তু খরচা সাপেক্ষ। বেশ, তো এবারে একটু জানতে চাইব যে রাসায়নিক সার কৃষক বন্ধুরা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে পরিমাণটা কিভাবে তারা বুঝবেন, নির্ধারণ করবেন কিভাবে, যে কতটা দেবেন কতটা দেবেন না? কৃষকরা যে পরিমাণে রাসায়নিক সার জমিতে ব্যবহার করেন সেটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যে ফসল পূর্ববর্তী চাষ করেছিলেন সেই চাষের থেকে একটা অভিজ্ঞতা লাভ করে সেই অভিজ্ঞতার ভিত্তিতে কৃষকরা মূলত জমিতে রাসায়নিক সারের পরিমাণ নির্ধারণ করে এবং কোন প্রকৃতির রাসায়নিক সার ব্যবহার করবে সেটা তাদের গাছের বৃদ্ধি দেখেই এটা অনুমান করেন। কিন্তু এটি সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এর জন্য সঠিক পরিমাণে রাসায়নিক সার এবং সঠিক মাত্রার রাসায়নিক সার জানতে হলে মাটি পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই যে রাসায়নিক সারের আপনি অনুপাতের কথা বলছেন, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। জমিতে কৃষক বন্ধুরা বিভিন্ন পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে থাকেন। কৃষক বন্ধুরা জমিতে যে সকল রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন তার প্রধান তিনটি খাদ্য উপাদান রয়েছে: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এটি অধিক মাত্রায় থাকে, আমরা যেটাকে এনপিকে বলি। এই এনপিকের প্রয়োগ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলা উচিত, যেটি হচ্ছে 2:1:1, অর্থাৎ 2 ভাগ থাকবে নাইট্রোজেন ঘটিত সার, 1 ভাগ থাকবে ফসফরাস ঘটিত সার, আর 1 ভাগ থাকবে পটাশিয়াম ঘটিত সার। এটি একটি সাধারণ নিয়ম। এই অনুপাতে কিন্তু আমাদের রাসায়নিক সার, নাইট্রোজেন এবং ফসফরাস পটাশ ঘটিত রাসায়নিক সার প্রয়োগ করা উচিত। আচ্ছা, এটা তো অনুপাত গেল। এবারে যে আমরা রাসায়নিক সারের আপনি নামগুলো বললেন আর কি, এছাড়াও কি কোনো প্রকারভেদ আছে রাসায়নিক সারের? রাসায়নিক সারের প্রকারভেদ বলতে তাদের খাদ্যমৌলগুলোর উপস্থিতি অনুযায়ী রাসায়নিক সারগুলোকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। একটি হলো সরল রাসায়নিক সার। আচ্ছা, অর্থাৎ এই সারগুলোর মধ্যে প্রধান যে খাদ্যমৌল নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যে কোনো একটি মাত্র খাদ্য উপাদান যে সারগুলোর মধ্যে থাকবে সেটি হচ্ছে সরল সার বলা হয়। যেমন ইউরিয়া, এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, এমওপি মিউরেট অফ পটাশ। ইউরিয়ার মধ্যে থাকে নাইট্রোজেন, এসএসপির মধ্যে থাকে ফসফরাস, এমওপির মধ্যে থাকে পটাশিয়াম। এগুলো হলো সরল সার। আর এটি হচ্ছে জটিল বা যৌগিক সার। আচ্ছা, এটি কিন্তু রাসায়নিকভাবে আবদ্ধ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। 2টি খাদ্য উপাদান থাকে, যেমন নাইট্রোজেন এবং ফসফরাস, কখনো নাইট্রোজেন বা পটাশিয়াম। এই 2 বা ততোধিক প্রধান মৌল সমৃদ্ধ একটি যৌগিক অণু, সেটি হলো জটিল বা যৌগিক সার। এর উদাহরণ হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা মনো অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট। এগুলোর মধ্যে ফসফরাস এবং নাইট্রোজেন পাওয়া যায় ডিএপি এবং এমওপির মধ্যে। আরেকটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের মধ্যে পাওয়া যাবে হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রোজেন। এটি হচ্ছে জটিল সার বা যৌগিক সার। আরেকটি হচ্ছে মিশ্র সার। মিশ্র সার কি? 2 বা ততোধিক সরল এবং জটিল সারের একটি আনুপাতিক মিশ্রণ। এর কোনো রাসায়নিক কোনো নাম নেই। আচ্ছা, এটি একটি অনুপাত আকারে পরিচিতি বাজারে পাওয়া যায়। যেমন
10-26-26, হুম, 14-35-14, হুম। 20-20-0-13, এটি একটি সরল বা জটিল সারের এটি আনুপাতিক মিশ্রণ। এইভাবে আমরা রাসায়নিক সারগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করে থাকি। আচ্ছা, আমরা তো এই সরল রাসায়নিক সারটা বুঝলাম, কিন্তু যেখানে বলছেন যে জটিল রাসায়নিক সার এবং মিশ্র রাসায়নিক সার, জটিলের ক্ষেত্রেও তো একাধিক সারকে আমরা মিশ্রিত করছি। না, জটিলের ক্ষেত্রে একাধিক সারকে মিক্সড করছি না। আচ্ছা জটিল সারের ক্ষেত্রে আমরা যৌগিক বিক্রিয়ার সাহায্যে, আচ্ছা, বিক্রিয়া করা হচ্ছে। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে একটি একক অণু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটি কিন্তু একক অণু, হুম, যৌগিক অণু, যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট, মনো অ্যামোনিয়াম ফসফেট, এটি একটি যৌগিক অণু, আচ্ছা। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। তাই এগুলো হচ্ছে জটিল বা যৌগিক সার। মিশ্র সারের ক্ষেত্রে কিন্তু অনুপাতিক ভার, একটি মিশ্রণ, কিছুটা ইউরিয়া, কিছুটা ডিএপি, কিছুটা এমওপি নিয়ে একটি আনুপাতিক হারে আমরা মিশিয়ে একটি মিশ্র সার তৈরি করি। 10-26-26, 14-35-14, 20-20-0-13, এইভাবে বিভিন্নভাবে অনুপাতে মিশিয়ে, সরল এবং জটিল সারকে মিশিয়ে আমরা মিশ্র সারটা তৈরি করি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই রাসায়নিক সারকে 3টি ভাগে ভাগ করতে পারছি। একটি হলো সরল রাসায়নিক সার, একটি হলো জটিল রাসায়নিক সার এবং একটি হলো মিশ্র রাসায়নিক সার। তো এবারে আপনি যেটা বলছিলেন যে নাইট্রোজেন বা ফসফরাস, তো একটু জানতে চাইবো যে কোন ধরনের নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার ব্যবহার করা উচিত? নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যেগুলো সহজলভ্য সেগুলো হচ্ছে ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, বিভিন্ন মিশ্র সার। মাটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য হল মাটির পিএইচ। এই পিএইচ উপর নির্ভর করে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারগুলোর নির্ধারণ করতে হয়। মাটি যদি আম্লিক হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট বলে একটি সার পাওয়া যায়, সেটি ব্যবহার করতে হবে। মাটি যদি ক্ষারকীয় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরিয়া ব্যবহার করতে পারি। প্রসম হলে সেক্ষেত্রে ইউরিয়া এবং ডাইঅ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করতে পারি। কিন্তু মাটির পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে আমরা অ্যামোনিয়াম ঘটিত নাইট্রোজেন সার ব্যবহার করব না। আচ্ছা, কারণ এখানে একটি বিক্রিয়া ঘটে মাটির সঙ্গে, ক্ষারকীয় মাধ্যমে অ্যামোনিয়াম ঘটিত সার পড়লে একটি বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, যেটা বায়ুতে মুক্ত হয়। তার ফলে মাটিতে কিন্তু কোনো রকম নাইট্রোজেন সার থাকে না। অতএব মাটিতে পিএইচ অনুযায়ী সার নির্বাচন করতে হবে। তো এই পিএইচ অনুযায়ী যে কৃষক বন্ধুরা সার নির্বাচন করবেন, সে পিএইচটা তো জানতে হবে, তার জন্য মাটি পরীক্ষা করতে হবে অবশ্যই। আচ্ছা, আপনি তো নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের কথা বললেন, এবারে যদি একটু ফসফরাস ঘটিত রাসায়নিক সারের কথা বলেন, যে কোন ধরনের ফসফরাস ঘটিত রাসায়নিক সার ব্যবহার করা উচিত? ফসফরাস ঘটিত সারও এটি মাটির পিএইচ নির্ভরশীল রাসায়নিক সার এবং এটি দ্রবণীয়তে নির্ভর করে। আম্লিক মৃত্তিকাতে আমরা সাধারণত ট্রাই ক্যালসিয়াম ফসফেট ব্যবহার করতে পারি, আর প্রসম মাটিতে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারি। এবং ক্ষারকীয় মাধ্যমে, যে ক্ষারকীয় মৃত্তিকা যেটি, সেক্ষেত্রেও আমরা সিঙ্গেল সুপার ফসফেট বা ডবল সুপার ফসফেট ব্যবহার করতে পারি। অর্থাৎ মাটির পিএইচের মান অনুযায়ী ফসফরাস ঘটিত সারের কিন্তু দ্রবণটা নির্ভর করছে। আচ্ছা, আমরা যদি ট্রাইক্যালসিয়াম ফসফেটকে প্রসম কিংবা ক্ষারকীয় মৃত্তিকায় প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু সেই ফসফেট কিন্তু গ্রহণযোগ্য অবস্থায় উদ্ভিদ পাবে না। অপরদিকে যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেটকে আম্লিক মৃত্তিকাতে প্রয়োগ করে দিই সেক্ষেত্রে কিন্তু এটি অদ্রবণীয় অবস্থায় অবস্থান করবে, গাছ কিন্তু মূলরমের সাহায্যে এই ফসফেটকে সংগ্রহ করতে পারবে না। অতএব মাটির পিএইচ অনুযায়ী সার নির্বাচন করতে হবে। কোন ধরনের ফসফরাস ঘটিত সার আমাদের কৃষিকার্যে মাটির বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রয়োগ করাটা জানতে হবে। আপনি তো প্রথমেই বললেন যে এনপিকে 3 ধরনের সারের কথা বললেন, আমরা নাইট্রোজেন শুনলাম, ফসফরাস শুনলাম, এবার যদি একটু বলেন যে কোন ধরনের পটাশিয়াম ঘটিত সার ব্যবহার করা উচিত? পটাশিয়াম ঘটিত সার যেগুলো সহজলভ্য সেটি হচ্ছে দুটি আছে, একটি হচ্ছে মিউরেট অফ পটাশ, যার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড থাকে, আরেকটি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অনেক সময় বাজারে পটাশিয়াম সালফেটও পাওয়া যায়। এটি কিন্তু প্রসম প্রকৃতির রাসায়নিক সার। এই রাসায়নিক সারটি পটাশিয়াম ঘটিত এমওপি, মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম নাইট্রেট, এই প্রসম ঘটিত সারগুলি মাটির পিএইচ নির্বিশেষে ব্যবহার করা যেতেই পারে। অর্থাৎ সব ধরনের মাটির ক্ষেত্রে এই এমওপি
ব্যবহার করার যোগ্য। এক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রভাব পড়ে না, তাই সব মাটির ক্ষেত্রে এমওপিটি গ্রহণযোগ্য। তো শুরুতে যেটা বলছিলেন যে রাসায়নিক সারের পরিমাণ আমাদেরকে নির্ধারণ করতে হবে বা কৃষক বন্ধুরা করবেন, তো সেই মাটি পরীক্ষার কথা যদি একটু বলেন যে কোন মাটি পরীক্ষার ভিত্তিতে কিভাবে আমরা এই রাসায়নিক সারের পরিমাণটা নির্ণয় করব? মাটি পরীক্ষার যখন ফলাফল পাওয়া যায়, অর্থাৎ মাটি পরীক্ষার একটি ফলাফলের রিপোর্ট কার্ড তৈরি হয়, যেটা সয়েল হেলথ কার্ড বলা হয়। এই হেলথ কার্ডে আমরা দেখতে পাই যে অন্যান্য উপাদানের সঙ্গে মাটির পিএইচ, মাটির ইসি, মাটির জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, বিভিন্ন মৌলগুলির ফলাফল সয়েল হেলথ কার্ডে থাকে। প্রধান তিনটি যে মৌল খাদ্য উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটির মাত্রা উল্লেখ থাকে। এটি একটি পরিসরে বোঝা যায় যে নাইট্রোজেনের মাত্রা যদি 280 থেকে 340 কেজি পার হেক্টর থাকে, তাহলে এটি হচ্ছে মধ্যম প্রকৃতির মাটিরতে নাইট্রোজেন রয়েছে। 340-এর যদি বেশি থাকে তাহলে আমরা সেটা বলি বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে, আর 280 যদি কম থাকে তাহলে বলি মাটিতে নাইট্রোজেন কম রয়েছে। ঠিক একইভাবে ফসফরাস ক্ষেত্রে 45 থেকে 90 কেজি পার হেক্টর বলি মধ্যম প্রকৃতির পরিমাণে ফসফরাস মাটিতে রয়েছে। 45 কেজি পার হেক্টর কম থাকলে আমরা বলি মাটিতে ফসফরাস কম রয়েছে। 90 কেজি পার হেক্টর যদি কোনো মাটি তার বেশি থাকে তাহলে তার বলি ফসফরাস বেশি রয়েছে। আচ্ছা, পটাশিয়ামের ক্ষেত্রে একটু অন্যরকম। পটাশিয়াম ক্ষেত্রে হচ্ছে কি 150 থেকে 340 এই পরিসরে কিন্তু ফসফরাসটা থাকে। এর বেশি কম থাকলে 150 কম থাকলে আমরা বলি মাটিতে ফসফরাস কম, 340 বেশি থাকলে বলি মাটিতে ফসফরাস বেশি রয়েছে। আচ্ছা, এখন কৃষক বন্ধুরা মাটির পরীক্ষা ফলাফল দেখে যে পরিমাণ আমরা রেকমেন্ডেশন করে থাকি, বিভিন্নভাবে সারের আমরা একটা বিভিন্ন ফসলে একটি সারের প্রয়োগের একটি মাত্রা উল্লেখ করা থাকে, সে উল্লেখটা হচ্ছে মাটির মাঝারি প্রকৃতির খাদ্য মৌলের উপস্থিতি অনুযায়ী উল্লেখ করা থাকে। যদি কোনো মাটিতে খাদ্যমৌলের পরিমাণ কম থাকে, অর্থাৎ তার প্রকৃতি যদি অল্প থাকে, সেক্ষেত্রে আমরা যে পরিমাণ সুপারিশ করা থাকে তার 25% খাদ্যমূল্য বৃদ্ধি করব। কিভাবে সেটা? ধরুন আমরা বলি ধানের ক্ষেত্রে সারের অনুপাত 150-100 আচ্ছা, কেজি এনপিকে পার হেক্টর জমি। যদি সেই জমিতে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যে সুপারিশটা করা রয়েছে, সুপারিশটা হচ্ছে মাঝারি প্রকৃতির খাদ্য মৌলের উপস্থিতি অনুযায়ী। আচ্ছা, যদি 25% খাদ্যমূল্য কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 25% বৃদ্ধি করে দেব। যদি কখনও সারের ফলাফলে দেখা গেছে তার নাইট্রোজেন পরিমাণ মাত্রা বেশি, তাহলে যে পরিমাণ খাদ্য সুপারিশ করা রয়েছে তার 25% আমরা কমিয়ে ফেলব। আর যদি কোনো মৌলের খাদ্যমূল্যের উপস্থিতি মধ্যম প্রকৃতির হয় তাহলে কিন্তু যে পরিমাণ সুপারিশ থাকবে সেই সুপারিশ অনুযায়ী আমরা কিন্তু রাসায়নিক সারটা প্রয়োগ করব। আচ্ছা, আমরা তো রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্যের কথা শুনে থাকি, তো অনুখাদ্যের পরিমাণটা ঠিক কতটা হওয়া উচিত বা কিভাবে সেটাকে প্রয়োগ করা উচিত? অনুখাদ্য মৌলগুলি এটি উদ্ভিদের শারীরবৃত্ত কাজে লাগে, কিন্তু এর পরিমাণটা খুবই অল্প পরিমাণে লাগে এবং এটি প্রায় পিপিএমে দেখা যায়। একটি আমরা যে ক্ষেত্রে ধানের ক্ষেত্রে বা যে কোনো ফসলের ক্ষেত্রে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ যেমন বলছি 280 থেকে 340 কেজি পার হেক্টর, সেখানে অনুখাদ্যের পরিমাণ পিপিএম। যেমন আমরা যদি বোরন বলি, বোরন হচ্ছে 1 থেকে 2 পিপিএম বোরন থাকলে সেক্ষেত্রে হলে মাটি মধ্যম প্রকৃতি বোরন থাকে। 2 পিপিএম বেশি থাকলে মাটিতে বোরনের আধিক্য দেখা যায়। সালফারের ক্ষেত্রে বলি 15 থেকে 30 পিপিএমের মধ্যে যদি সালফার থাকে তাহলে মধ্যম প্রকৃতি সালফার। 15 পিপিএমের কম থাকলে আমরা সেক্ষেত্রে বলি সালফার পরিমাণ কম রয়েছে। 30 পিপিএমের বেশি থাকলে সালফার বেশি রয়েছে। অর্থাৎ মাটিতে খুব কম পরিমাণেই অনুখাদ্যের উপস্থিত থাকে এবং গাছের শারীরবৃত্তীয় কাজেও খুব অল্প পরিমাণেই লাগে। কিন্তু সবচেয়ে বিষয়টি হচ্ছে এই অনুখাদ্য কখনও মাটিতে না ছড়িয়ে দিয়ে জলে গুলে স্প্রে আকারে দেওয়াই ভালো। এর অল্প পরিমাণে প্রয়োজন হয় বিভিন্ন শারীরবৃত্তীয় দশায়। আরেকটা হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারের বিভিন্ন দশা রয়েছে। যে কোনো দশায় কিন্তু রাসায়নিক সার ব্যয় করা উচিত নয় এবং রাসায়নিক সারের কিন্তু প্রকৃতি অনুযায়ী আমরা বিভিন্ন দশাতে কিন্তু রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে। অনুখাদ্য বিভিন্ন দ্রবণীয় অবস্থায়, বিশেষ করে চিলেটেড অবস্থায় পাওয়া যায়। জিঙ্ক ইডিটিএ, তারপরে ক্যালসিয়াম ইডিটিএ, ম্যাগনেসিয়াম ইডিটিএ, আয়রন ইডিটিএ, এগুলো হচ্ছে সহজলভ্য রূপে
বাজারে পাওয়া যায়, এগুলো জমিতে মাটির উপর বা ফসলের উপর স্প্রে করতে হবে। কিন্তু মাটিতে দিলে কি হবে, এর আধিক্য দেখা যেতে পারে। অনেক সময় যে পরিমাণের মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই অনুখাদ্যগুলো ppm লেভেলে থাকে, সেক্ষেত্রে অধিক পরিমাণে যদি মাটিতে প্রয়োগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিষক্রিয়া তৈরি হতে পারে, এবং বিষক্রিয়ার ফলে অন্যান্য খাদ্যমৌলের সঙ্গে এই জটিল যৌগ রূপান্তর করে তাদের গ্রহণযোগ্যতাকে হ্রাস করতে পারে। এর জন্য এই অনুখাদ্য প্রয়োগে এবং নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই সারের অতিরিক্ত প্রয়োগ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ একটি সার অন্যান্য রাসায়নিক সারকে কিন্তু তাদের গ্রহণযোগ্যতাকে হ্রাস করে এবং তাদের একটি কঠিন অদ্রবণ অবস্থায় পৌঁছে দেয়। যেমন নাইট্রোজেন অধিক পরিমাণে প্রয়োগ করলে পটাশিয়াম এবং ফসফরাস এই সার কিন্তু গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। আবার পটাশিয়াম যদি জমিতে বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়ামের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। আবার অন্যদিকে দেখা গেছে ফসফরাস যদি জমিতে বেশি প্রয়োগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কপার, ম্যাঙ্গানিজ এইগুলোর কিন্তু গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। অতএব এই রাসায়নিক সারগুলোর যে ব্যবহার এটি সুনির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট অনুপাতে ব্যবহার করতে হবে, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। অধিক রাসায়নিক সার কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ফসলের অন্যান্য মৌলগুলোকে কিন্তু প্রভাবিত করে, তাকে কখনো বিষক্রিয়া মাত্রায় পৌঁছে দিতে পারে কিংবা তাদের পরিমাণটাকে অদ্রবণীয় অবস্থায় রূপে পরিণত করে এবং গাছের ক্ষেত্রে অভাবজনিত লক্ষণটা সুস্পষ্ট করে তোলে। সেজন্য একটি নির্দিষ্ট অনুপাতে রাসায়নিক সারকে আমাদের জমিতে ব্যবহার করতে হবে। বেশ, তাহলে ফলন বাড়ানোর জন্য আমরা যদি অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি তাহলে সেটা আমাদের কোনো কাজে আসবে না। তাই মাটির স্বাস্থ্য রক্ষার্থে সঠিক অনুপাতে আমাদের রাসায়নিক সারটা ব্যবহার করতে হবে। অবশ্যই। আমাদের সময় শেষ, আমরা শেষ করব আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল ফলন বাড়াতে এবং মাটির স্বাস্থ্য রক্ষার্থে সঠিক অনুপাতে রাসায়নিক সারের ব্যবহার। এ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।